আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি এবং সবসময় ভালোর দলেই আছি। আজকে আবার একটি রহস্যময় ঘটনা নিয়ে চলে আসলাম আমি সাদিয়া। একটা অচেনা রাত, একটা নির্জন রাস্তায় ফিরছিল একটি ছেলে। কিন্তু সেই ফিরতি পথেই তার গায়ে জড়িয়ে গেল কিছু একটা, যেটা মানুষ নয়, যেটা একটা লাশ। কিন্তু মরে গেলেও শান্তি পায়নি। শুরু হচ্ছে ভয়ঙ্কর হিমশীতল প্রতিশোধের ঘটনা, যেখানে মৃত্যু মানে শেষ না, বরং শুরু। তাহলে চলেন ঘটনায় যাওয়া যাক। সময়টা সন্ধ্যার পর, আকাশে লালচে আভা, গোধূলির আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। সিফাত এক নির্জন রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আজ তার এক বন্ধুর জন্মদিন ছিল। সেই উপলক্ষে তাদের বাসায় দাওয়াত খেতে গিয়েছিল সে। খাওয়া দাওয়া আর গল্পগুজব করতে করতে সময় কখন যে এতটা গড়িয়ে গেছে বুঝতেই পারেনি। এখন রাত হয়েছে, চারপাশটা বেশ ফাঁকা, মানুষের চলাচল প্রায় নেই বললেই চলে। শহরের কোলাহল থেকে অনেক দূরে একটা গ্রামীণ অঞ্চলের শেষ মাথার মতো জায়গা। তার বাড়ি এখান থেকে অনেকটা দূরে, কদমতলী গ্রামে। সে অনেকক্ষণ ধরে গাড়ির জন্য অপেক্ষা করছে, কিন্তু রাস্তা যেন আজ একেবারেই নীরব। মাঝে মাঝে দুই একটা মোটরসাইকেল যাচ্ছে, কিন্তু কোনোটাই থামছে না। আশেপাশে বাস বা সিএনজি কোনো কিছুই নেই। মোবাইলটা বারবার কাঁপছে, বাবার কল আসছে বারবার, কিন্তু সিফাত কল রিসিভ করছে না। কিছুটা অপরাধ বোধে ভুগছে সে। বাবার চিন্তার কারণ হতে চাইছে না, কিন্তু আবার ফোন ধরে কি বলবে বুঝতেও পারছে না। ঠিক তখনই সে খেয়াল করে পেছন থেকে একটা পুরনো মডেলের অ্যাম্বুলেন্স এসে ধীরে ধীরে তার সামনে থামে। গাড়িটা দেখতে অনেকটা পরিত্যক্ত বা পুরনো হাসপাতালের অ্যাম্বুলেন্সের মতো। ড্রাইভারের পাশের জানালাটা নামিয়ে এক শুকনো মুখের লোক মুখ বের করে বলে, ভাই, কোথায় যাবেন? সিফাত একটু দ্বিধা নিয়ে উত্তর দেয়, আমি কদমতলী যাব। লোকটা হাসি মুখে বলে, আহা, কদমতলী? সেদিকে আমিও যাচ্ছি ভাই, চাইলে উঠে পড়েন, পথে নিরাপদেই পৌঁছে দিব। সিফাত কিছুক্ষণ দাঁড়িয়ে চিন্তা করে, সামনে পেছনে কোনো বিকল্প নেই, সময়ও অনেক হয়ে গেছে। বাবার চিন্তার কথা মাথায় আসে। অবশেষে সে সিদ্ধান্ত নেয়, আচ্ছা ভাই, উঠি তাহলে। সে ব্যাগটা শক্ত করে ধীরে ধীরে অ্যাম্বুলেন্সের দরজা খুলে ভেতরে ওঠে। গাড়িটার ভেতরটা একটু অস্বাভাবিক ঠান্ডা, কোথাও যেন এক ধরনের গন্ধ ছড়ানো, পুরনো হাসপাতালের মতো। হালকা ওষুধ আর অচেনা কিছু। অ্যাম্বুলেন্সটা ধীরে ধীরে আঁধারে ভরা রাস্তায় এগিয়ে চলছে। ভিতরের আলো ক্ষীণ, যেন মরার ঘরে রাখা মোমবাতির শেষ আলোটুকু। গাড়ির ভেতরে হালকা ওষুধের গন্ধের সঙ্গে মিশে আছে একটা পুরনো স্যাঁতসেঁতে গন্ধ, যেটা সিফাতের মনে এক অজানা অস্বস্তি তৈরি করেছে। ড্রাইভার হঠাৎ বলে ওঠে, ভাই, আপনি কি ঘুরতে এসেছিলেন নাকি? সিফাত একটু থমকে যায়, তারপর সংক্ষেপে বলে, জন্মদিনে গেছিলাম এক বন্ধুর বাসায়। ড্রাইভার যেন কথার ভেতর ঢুকতে চায়, একটু হেসে বলে, বুঝছি বুঝছি, শহরে বন্ধুদের জন্মদিন মানেই তো খাওয়া দাওয়া, গল্পগুজব, তাই না ভাই? সিফাত কিছু বলে না। সে চুপ করে গাড়ির জানালা দিয়ে বাইরের অন্ধকার দেখতে থাকে। তো ড্রাইভার থেমে থাকে না, আবার বলে, আপনার বাড়ি কদমতলী তো? ওইদিকে এখন কি অবস্থা? আগের মতো শান্তশিষ্ট তো? সিফাত বিরক্ত হলেও ভদ্রতা করে উত্তর দেয়, হ্যাঁ, মোটামুটি, খুব একটা বদলায়নি। গাড়ির ভেতর নীরবতা তৈরি হয় আবার। হঠাৎ ড্রাইভার তার শার্টের পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালায়, শব্দ করে একটা টান দেয়, তারপর জানালার ফাঁক দিয়ে বাইরে ধোঁয়া ছাড়ে। সে সিফাতের দিকে একবার তাকিয়ে দেখে নেয় সিফাত কিছু বলে কিনা, কিন্তু সিফাত চুপচাপ। একটা দুইটা গাড়ি পাশ কাটিয়ে যায়, এরপর ফের ফাঁকা রাস্তা, চারপাশে ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে দূরের গাছে বাতাসে পাতার নড়াচড়া। সিফাত এবার নিজেই মুখ খোলে, ভাই, আপনার নামটা কি? ড্রাইভার চোখে মুখে অদ্ভুত হাসি এনে বলে, আমার নাম নাসির, সবাই আমাকে নাসির ভাই বলেই ডাকে। আপনি কোথায় যাবেন? আমার বাড়ি বহরমপুর, তবে এখন শহরের কাছেই এক জায়গায় থাকি, মর্গের পাশে। অ্যাম্বুলেন্স চালাই তো, তাই ওই দিকে সুবিধা হয়। সিফাত এবার একটু কৌতূহল নিয়ে বলে, আপনি বিবাহিত? নাসির হালকা হাসে, হ্যাঁ ভাই, একসময় ছিলাম, বউ ছিল, একটা ছোট ছেলেও ছিল, কিন্তু সময় সব কিছু কেড়ে নেয়।
সিফাত জিজ্ঞেস করে, মানে? নাসির একটু চুপ করে থাকে, তারপর বলে, দুর্ঘটনায় মারা গেছে তারা। সেই থেকে আমি একাই অ্যাম্বুলেন্স চালাই, রাতভর শহরের রাস্তায় ঘুরি, কোথাও স্থির থাকি না। সিফাত এবার আরেকটা প্রশ্ন করি, এই কাজটা করেছেন কতদিন ধরে? নাসির জবাব দেয়, প্রায় 10 বছর তো হবেই। শুরুটা করেছিলাম সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালিয়ে, এখন বেসরকারি। মাঝে মাঝে পুরনো লাশও নিতে হয় এক জায়গা থেকে আরেক জায়গায়। সিফাত একটু শিউরে ওঠে, তারপর জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি যে এত রাতেও লাশ বহন করেন, ভয় করে না আপনার? নাসির এবার চোখ সরু করে জানালার বাইরে তাকিয়ে বলে, ভাই, শুরুতে ভয় করতো, কিন্তু এখন তো ওরাই আপন। লাশ কথা বলে না ঠিকই, কিন্তু খুব চুপচাপ থাকে। আর লাশ তো বেঁচে থাকা মানুষের থেকে অনেক ভালো। খানিক বাদে গাড়ির ভেতরে অদ্ভুত নীরবতা নেমে আসে। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া ঢুকে পড়ে জানালার ফাঁক দিয়ে। সিফাতের গা শিরশির করে উঠে। ঠিক তখনই গাড়ির পেছন থেকে একটা মৃদু শব্দ আসে। সিফাত চমকে গাড়ির পেছনের দিকে তাকায়। আলো কম, কিছু স্পষ্ট দেখা যায় না। সে ধীরে ধীরে বলে ওঠে, পেছনে কিছু আছে নাকি? নাসির ধীরে ধীরে মাথা ঘোরায়, হাসি মুখে বলে, ওহ, ওটা কিছু না ভাই। আজ সকালে একটা কাজ ছিল হাসপাতালের, হয়তো কিছু সরানো হয়নি এখনো, সেটাই শব্দ হচ্ছে। কিন্তু সিফাতের মনে হচ্ছে শব্দটা যেন ধীরে ধীরে বাড়ছে ও তাদের দিকে আসছে। তারপর গাড়ির ভেতর থমথমে নীরবতা। সিফাত চুপচাপ বসে আছে জানালার কাছে, কপাল ঠেকিয়ে বাইরের অন্ধকারে তাকিয়ে আছে। ড্রাইভার নাসির এক মনে স্টিয়ারিং ঘোরাচ্ছে, মাঝে মাঝে হালকা সুরে নিজের মনে একটা গানের কলি গুনগুন করছে। হঠাৎ আকাশে মেঘের গর্জন শোনা যায়, বিদ্যুৎ চমকে চারপাশ এক মুহূর্তের জন্য আলোকিত হয়ে ওঠে। তারপরই শুরু হলো প্রবল বৃষ্টি। নাসির একটু হেডলাইট বাড়িয়ে চালাতে লাগলো। রাস্তার পাশে গাছপালা ঘেরা জায়গা, একপাশে ঘন জঙ্গল। হঠাৎ গাড়িটা থামিয়ে নাসির জানায়, ভাই, সামনে জ্বর হইতেছে দেখি। জ্বরের মধ্যে এই জঙ্গল পাড়ি দেওয়ান ঠিক হইব না, চলেন এইখানে একটু দাঁড়ায় থাকি, জ্বর থামলে আগায় যাইব। সিফাত সম্মতি দেয় মাথা নেড়ে। বাইরের বৃষ্টির শব্দ গাড়ির ছাদে টিনের মতো পড়ছে। মাঝে মাঝে মেঘের গর্জনে ভেতরটা কেঁপে উঠছে। কিছুক্ষণ চুপচাপ থাকার পর সিফাত মুখ খুলে, আচ্ছা নাসির ভাই, আপনি তো অনেক দিন ধরে অ্যাম্বুলেন্স চালাচ্ছেন, কখনো কি কোনো কিছুতে ভয় পেয়েছেন বা কিছু অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছেন? নাসির প্রথমে কোনো উত্তর দেয় না, তারপর ধীরে ধীরে গিয়ার লিভারে হাত রেখে জানালার বাইরে তাকিয়ে হালকা গলায় বলে, ভাই, একবার হয়েছিল একটা ঘটনা যা আমি এই জীবনেও ভুলি নাই। সিফাত এবার আরেকটু আগ্রহী হয়, কি হয়েছিল বলবেন? নাসির এবার গলায় স্বর পাল্টায়, গলায় চাপা কাঁপুনি। নাসির বলে, বুঝলেন ভাই, সেই বছরটা ছিল 2013 সাল। তখনও আমি সরকারি হসপিটালের অ্যাম্বুলেন্স চালাই। হঠাৎ একদিন ফোন আইলো, একটা লাশ নিতে হইব রহমতপুর থেইকা। কইল মেয়ে মানুষ, নাম লতিফা। আমি গাড়ি লইয়া গেলাম। রাত 1টার সময় লাশ তুইলে নিয়া চলা শুরু করলাম। তখনকার সময় রাস্তা এমন আছিল না ভাই, অর্ধেক কাঁচা, চারপাশে ধোয়া কুয়াশা, আর আমি একা, কেউ আছিল না গাড়ির ভেতরে, শুধু আমি আর পেছনের লাশ। চলতেছি তো চলতেছি, হঠাৎ গাড়ির মধ্যে ঠান্ডা ঠান্ডা লাগে। আমি ভেবেছিলাম কিচ্ছু না, জানালা বোধ হয় খোলা। কিন্তু ভাই, তখনই দেখি ড্রাইভিং সিটের পেছন থেকে কেউ আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতেছে, ঠিক যেন কেউ কানে কানে ফিসফিস করে কইতেছে, আমি যাইমো না। আমি তো থমকাইয়া গেলাম। পেছনে তাকাইতে গিয়া সাহস হইতেছিল না, তবুও সাহস কইরা একটু তাকাইলাম। পেছনের সিটে দেখি কেউ বসা, সাদা কাপড়ে, চুল ঝইরা পড়তেছে কপালের উপর, আর গলা থাইকা রক্ত পড়তেছে। আমি তো থমকিয়া গেলাম। পেছনে তাকাইতে গিয়া সাহস হইতেছিল না, তবু সাহস করে একটু তাকাইলাম। পেছনের সিটে দেখি কেউ বসা, সাদা কাপড়ে চুল ঝইরা পড়তেছে কপালের উপর, আর গলা থেকে রক্ত পড়তেছে। আমি সাথে সাথে গাড়ি থামায় লাফ দিয়ে বাইর হইয়া গেলাম। তখন বৃষ্টি পড়তেছিল। গাড়ির লাইটে দেখলাম পেছনের সিট খালি। কিন্তু জানেন ভাই, যখন আবার গাড়িতে উঠলাম, লাশের কাপড়ে ভেজা চুলের মতো কিছু পড়ছিল, আর লাশটা যেখানে আছিল সেটা একটু একটু নাড়া দিতেছিল।
আমি এই জীবনে আর কিছুতে ভয় পাই নাই, কিন্তু ওই দিন ভাই সত্যি কইতেছি মনে হয়েছিল জান বাইর কইরা ফালাই দিব। নাসির চুপ করে যায়। গাড়ির বাইরে এখনো ঝড় চলছে, বিদ্যুৎ চমকাচ্ছে। সিফাত এবার নিঃশ্বাস নিতে ভুলে গেছে, যেন তার গা কাঁপছে ঠান্ডা ওই ভয় মিলিয়ে। তখনই আবার সেই শব্দটা, এইবার শব্দটা আরো পরিষ্কার, আরো কাছে। সিফাত ধীরে ধীরে পেছনে তাকায়। আলো কম, কিন্তু জানালার কাছে যেন ভেজা হাতের ছাপ। নাসির এবার মুখে এক অদ্ভুত হাসি টেনে বলে, শুনেছি এই রাস্তায় অনেক কিছুই ঘটে, তয় এরপর আমার সাথে আর কিছু ঘটেনি। বৃষ্টির পানিতে ভেজা জানালার হাতের ছাপটা ধীরে ধীরে মিলিয়ে গেল। বিদ্যুতের ঝলকে আর একবার ঝলকে উঠল নাসিরের মুখ, সেই একই অদ্ভুত হাসি তার ঠোঁটে। সিফাত সাহস করে বলে ওঠে, আপনি আপনি কি দেখছেন ওইটা? নাসির ধীরে ধীরে মাথা নাড়ায়। কিছুই না ভাই, অনেক সময় মনে ভয় কাজ করে তো। ঝড়টা ধীরে ধীরে থেমে এসেছে, আকাশে এখনো মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু বৃষ্টি প্রায় নেই বললেই চলে। গাড়ির সামনের কাছে এক ফোঁটা পানি ধীরে ধীরে গড়িয়ে পড়ে। নাসির গাড়ির ইঞ্জিন স্টার্ট দেয়। গাড়ির শব্দ একরকম স্বস্তি এনে দেয় দুজনের মাঝে। রাস্তায় আলো কম, দূরের গাছপালা অন্ধকারে ডুবে আছে। গাড়ি ধীরে ধীরে এগোতে থাকে। সিফাত একটু গলা খাকড়ি দিয়ে বলে, ভাই আপনি কি এখনো ভয় পান ওই ঘটনার পর? নাসির হেসে ওঠে, ভয়? অত কিছুর পর আর ভয় থাকলে তো বাঁচা দায়। তবে একা থাকলে মাঝে মধ্যে মনে হয় কেউ পেছন থেকে তাকিয়ে আছে। সিফাত চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর হঠাৎই প্রসঙ্গ ঘুরিয়ে জিজ্ঞেস করে, ভাই আচ্ছা আপনি কি আর বিয়ে করবেন না? নাসির এবার খোলা গলায় হাসে, এটাও এক রহস্য ভাই, তবে আপাতত একজনের লগে সম্পর্ক চলতেছে। সিফাত একটু কৌতূহলী হয়, মানে মাইয়াকে আগেও কি বিয়ে হয়েছিল ওর? নাসির মাথা নাড়ে, চোখে এক ধরনের প্রশান্তি। হ্যাঁ, মেয়েটার একটা সংসার ছিল, স্বামী মারা গেছে কয়েক বছর আগে। তবু মেয়েটা অনেক শক্ত মনের। আমি তার সাথে অনেক কিছু শেয়ার করি। আমিও ওরে বিয়ে করতে চাই। সিফাত জিজ্ঞেস করে, আপনার পরিবার মানে ওর আগে সংসার নিয়ে কিছু বলে না? নাসির গভীরভাবে বলে, ভাই সুখ পাইলে মানুষ অত ইতিহাস দেখে না। ওরে দেখলে মনে হয় ওর লগে জীবনটা নতুন করে শুরু করা যায়, এরকম শান্তি লাগে। ঠিক তখন তাদের গাড়িটা একটু পুরনো ব্রিজ পার হচ্ছে। চারদিকে আবার নীরবতা, বাতাস থেমে আছে, কিন্তু সেই নীরবতায় যেন অজানা শব্দ মিশে আছে। সিফাত বলে, ভাই জানেন, আমি কখনো ভাবিনি এইরকম অদ্ভুত এক সফরে আপনার জীবন গল্প শুনব। নাসির জানালার দিকে তাকিয়ে বলে, জীবনটা অনেক রহস্যময় ভাই। আপনি যে পেছনে হাতের ছাপ দেখলেন, হয়তো সেটা কোনো ইশারা হতে পারে। সিফাত গাড় ঘুরিয়ে ফের জানালার কাছের দিকে তাকায়। এবার সেখানে কিছুই নেই, কিন্তু তার মনে হয় কেউ যেন তাদের সঙ্গেই আছে, কোনো অতীত, কোনো অতৃপ্ত আত্মা। আর ঠিক তখনই গাড়ির রেডিওটা নিজে নিজে চালু হয়ে যায়। একটা পুরনো গান বাজতে শুরু করে। সিফাত চমকে ওঠে। রেডিওর ভেতর থেকে বেশি আসছে একটা পুরনো বাংলা গান, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। সিফাত আচমকা ভয় পেয়ে বলে ওঠে, ভাই এইটা এটা হঠাৎ চালু হইল কেমনে? নাসির হালকা হেসে বলে, আরে ভাই ভয় পায়েন না, গাড়ির রেডিওটা একটু সমস্যা আছে, মাঝে মধ্যে এমনি করে নিজে নিজেই চালু হইয়া যায়। অনেক দিন হলো ঠিক করি নাই। সিফাত অস্বস্তি নিয়ে হাসে, আচ্ছা আমি তো ভাবছিলাম অদ্ভুত কিছু হইল নাকি। নাসির গভীর ভাব ভেঙে হালকা গলায় বলে, ভাই দেখি ভয় পাইলেন, আপনি তো সাহসী মানুষ। সিফাত জানালার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে, তারপর একটু হাসি মিশিয়ে বলে, ভয় না, তবে হঠাৎ এমন হলে বুক ধড়ফড় করবেই তো। গাড়িটা ব্রিজ পেরিয়ে এখন একটু উঁচু রাস্তার দিকে উঠে গেছে। আলো আরও কম, কিন্তু আকাশ ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। চাঁদের আলো কোথাও কোথাও ছায়া ফেলছে। নাসির হঠাৎ সিফাতের দিকে তাকিয়ে বলে, আচ্ছা ভাই একটা কথা জিজ্ঞেস করি? সিফাত তার দিকে তাকায়, হ্যাঁ ভাই বলেন। নাসির একটু থেমে জিজ্ঞেস করে, আপনি কি বিয়ে করছেন? সিফাত হেসে বলে, আমার আবার বিয়া? বাবা চায় আমি বড় কিছু হই, এখনো পড়ালেখা শেষ হয়নি, তাই বিয়া তো পরে হবে, দেরি আছে। নাসির মাথা নাড়ে, ঠিক আছে ভাই, তবে
আপনার কি কারো সাথে সম্পর্ক চলতেছে? সিফাত একটু সংকোচ নিয়ে মুচকি হাসে। মেয়ে তো আছেই, তবে এখনো কিছু বলি নাই। আমি ঠিক সাহস পাই না, জানেন তো, এই ব্যাপারগুলো নিয়ে একটু ইতস্ত লাগে। নাসির হালকা গলায় বলে, ভাই একটা কথা কই, মায়া মানুষ বড়ই অদ্ভুত জিনিস। সময় থাকতে যদি মনের কথা কইয়া না দেন, পরে হয়তো তাকেই আর পাবেন না। তখন আফসোস ছাড়া কিছুই থাকবে না। সিফাত চুপ করে থাকে। রেডিওতে তখন অন্য এক গান শুরু হয়, কিন্তু এখন সেটা কেমন যেন বিকৃত শোনায়। গলায় ছায়া লেগে আছে, যেন কেউ কষ্ট করে গান গাইছে, যেন গলার মধ্যে ব্যথা। ঠিক তখনই রেডিওটা বন্ধ হয়ে যায়। খানিক বাদেই গাড়ির ভেতর নিঃশব্দতা নেমে আসে, কিন্তু সেই নীরবতা ভেঙে যায় সিফাতের বিস্মিত কণ্ঠে। ভাই, সামনে কই দেখেন। নাসির মাথা উঁচু করে রাস্তায় তাকিয়ে দেখে হেডলাইটের আলোয় রাস্তায় ঠিক মাঝখানে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। 3 কি 4 জন হবে, অথবা তার চেয়ে বেশি। তাদের স্পষ্ট করে দেখা যায় না। সিফাত ধীরে বলে, ভাই আমার তো কেমন যেন লাগছে, ওরা ডাকাত না তো? নাসির চোয়াল শক্ত করে গাড়ির গতি একটু কমিয়ে আনে, বলে, আমারও মনে সন্দেহ। এই রাস্তায় অনেক সময় এরকম ঘটনা ঘটে, বিশেষ করে নিরিবিলি জায়গায়। ডাকাতরা গাছ ফেলে রাখে, মানুষ থাকলে হামলা করে। সিফাত কাপা কণ্ঠে বলে, কিন্তু ভাই এরা তো দাঁড়ায় আছে, গাছ নাই, কিছু নাই, অথচ রাস্তা একদম ফাঁকা। কারা এরা? নাসির নিঃশ্বাস টেনে বলে, কাছে যাওয়াটা কি ঠিক হবে? এক মুহূর্তেই দুজনে চুপ। গাড়ি থেমে গেছে দূর থেকে। সিফাত জানালার ফাঁক দিয়ে তাকিয়ে বলে, আপনি এখানেই গাড়ি থামান, সামনে না গিয়া আগে দেখি দূর থেকে কিছু বোঝা যায় কিনা। নাসির হালকা করে হেডলাইট জ্বালিয়ে রেখে গাড়ির দরজা খুলে বাইরে উচ্চস্বরে ডাকে, ভাই আপনারা কারা? এভাবে রাস্তায় দাঁড়ায় আছেন কেন? লোকগুলো একটু নড়ে ওঠে। একজন সামনে এগিয়ে আসে, তার গলার আওয়াজ হালকা বাতাসে ভেসে আসে, ভাই আমাদের সাথে একটা লাশ আছে, একটু সাহায্য করেন, লাশটা গন্তব্যে পৌঁছায় দেন। নাসির একটু ঘাবড়ে গিয়ে সিফাতের দিকে তাকায়। ভাই লাশ আছে বলে, কিন্তু কই? আমি তো কিছুই দেখতেছি না। সিফাত নিচু গলায় ফিসফিস করে, ভাই রেডিও যেমন চলছিল, গান যেমন বিকৃত শোনাইতেছিল, এখন আবার এইসব কথা, আমি কেমন জানি ভয় পাইতেছি ভাই। আমরা সামনে না যাই, চলেন পালাই। নাসির অস্বস্তি নিয়ে বলে, কিন্তু যদি সত্যিই বিপদে পড়ে থাকে? নাসির দরজার পাশে দাঁড়িয়ে লোকটার দিকে তাকিয়ে থাকে। বাতাসটা যেন আরো ভারী হয়ে উঠেছে। দূর থেকে লোকটা বলে, ভাই সাহায্য করেন, লাশটা গন্তব্যে পৌঁছায়া দেয়া যান। নাসির একটা দীর্ঘশ্বাস ফেলে সিফাতের দিকে ফিরে তাকায়। ভাই আপনি ভয় পাইতেছেন বুঝি? কিন্তু যদি আসলেই কোনো বিপদে পড়ে থাকে, মানুষ হিসেবে সাহায্য তো করতেই হয় না? সিফাত তাড়াতাড়ি মাথা নাড়ে। না ভাই, আমি ভয় পাইতেছি বলতেছি না, কিন্তু এইটা কেমন জানি অস্বাভাবিক লাগতেছে। ভাই লাশ আছে, অথচ আমরা কিছুই দেখি না। আর রেডিও, ওই বিকৃত গান, সব কিছু মিলে কেমন একটা গা ছমছমনি ব্যাপার। নাসির গম্ভীরভাবে বলে, ভাই আগে তো ব্যাপারটা কি দেখি। মানুষ বিপদে থাকলে তো চাইলেই আমরা ফিরা যাইতে পারি না। আপনি চান আমি মানুষগুলোরে একটু জিজ্ঞেস করি? সিফাত গলার স্বর নিচু করে বলে, আপনি চাইলেই তো থামছিলেন না। আমি তো আগেই কইছিলাম চলেন পালাই। এখন ওই লোকগুলোর সামনে ডাকা আপনার ঠিক হইল? নাসির ঠোঁট কামড়ে ধরে কিছু বলে না। সে আবার গাড়ি থেকে নামার চেষ্টা করে। সিফাত তাড়াতাড়ি দরজা আঁকড়ে ধরে, নাসির ভাই যায়েন না প্লিজ, কিছু একটা ঠিক না এখানে। আপনি যদি যান আমি গাড়ির ভিতরেই থাকুন, কিন্তু যাব না। নাসির একটু বিরক্ত স্বরে বলে, ভাই ভয় করতেছে বুঝি? আচ্ছা আমি দূর থেকে একটু কথা কই, কাছে যাই না। এই বলে সে গাড়ি থেকে বের হয়ে গলার স্বর উঁচু করে বলে, ভাই ঠিক আছে, লাশটা কোথায় আমরা দেখি। সেই লোকটা আরেকটু এগিয়ে আসে, কিন্তু তার মুখটা এখনো অন্ধকারে ঢাকা। হেডলাইটের আলো তার হাঁটু পর্যন্ত পৌঁছালেও মুখের উপর যেন কোনো আলো পড়ে না। লোকটা ধীরে বলে, লাশটা পেছনের গাছতলায়। আমরাও খুব ভয় পাইতেছি ভাই। লাশের মুখ থেকে মাঝে মধ্যে শব্দ আসে। নাসির আচমকা থমকে দাঁড়ায়। লাশের মুখ থেকে শব্দ আসে মানে? লোকটা যেন একেবারে কাপা কণ্ঠে বলে, ভাই লাশটা একা না,
তার সাথে কিছু আছে। মাঝে মাঝে হু হু করে কান্নার আওয়াজ হয়। গাড়ির ভেতর থেকে সিফাত চিৎকার করে ওঠে, নাসির ভাই আসেন, এখনই গাড়িতে ওঠেন প্লিজ ভাই, কিছু একটা ভয়ানক গন্ডগোল আছে এখানে। নাসির পেছনে তাকিয়ে থেকে সিফাত জানালার কাচের ভেতর থেকে মুখটা সাদা ফ্যাকাশে করে তাকিয়ে আছে। নাসির গাড়ি ঘুরিয়ে দেখে লোকটা আর একা না, তার পিছনে দাঁড়িয়ে আছে আরও দুজন। আর সেই পেছনের ছায়ার মধ্যে কিছু একটা নড়ছে, যেন শুয়ে আছে কেউ চুপচাপ নিঃশব্দে। নাসির ঠোঁট শুকিয়ে গেছে, আর কিছু না ভেবে দৌড়ে গাড়ির দিকে ছুটে আসে। সেই মুহূর্তে রেডিও আবার নিজে নিজে চালু হয়ে যায়। নাসির গাড়ির দরজা খুলেই ঢুকে পড়ে। সিফাত চিৎকার করে ওঠে, চলেন ভাই, দেরি করলে আর ফিরে যাইতে পারুম না। নাসির কিছু না বলে স্টার্ট দেয়, গাড়ি ঘুরিয়ে দেয় বিপরীত দিকে। হেডলাইটের আলোয় তারা দেখতে পায় সেই লোকগুলো আর আগের জায়গায় নেই। রাস্তার একদম পাশে গাছের নিচে কিছু একটা শুয়ে আছে, সাদা কাপড় জড়ানো, কিন্তু তার বুক ওঠানামা করছে। নাসির গাড়ির গতি বাড়ায় আর পেছনে ফেলে যায় সেই বিকৃত গান, অন্ধকার আর সেই লোকগুলোকে। নাসির গাড়ির গতি বাড়িয়ে হেডলাইটের আলোয় ধুলোমাখা পথে এগিয়ে চলছে, যেন অন্ধকারে গিলে ফেলার আগেই পালাতে হবে। সিফাত এখনো ভয়ে জড়সড় হয়ে বসে আছে, চোখ দুটো জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে। হঠাৎ একটা মুড়ে এসে নাসির হালকা ব্রেক কষে বলে, এই রাস্তা দিয়ে যাব এখন, আগেরটা ভালো লাগতেছে না, কি জানি আবার পেছন থেকে কিছু আইসা পড়ে কিনা। নতুন রাস্তাটা তুলনামূলক সরু, তবে গাছপালার কমতি নেই। রাতের নীরবতায় শুধু গাড়ির ইঞ্জিনের শব্দ, আর মাঝে মধ্যে ঝোপঝাড়ে ধামকা হাওয়ার শো শো শব্দ। নাসির কিছুটা এগিয়ে ধীরে ধীরে গাড়ির গতি কমায়। বাতাসে এখন আর সেই অজানা আতঙ্ক নেই, বরং দুজনেই একটু নিঃশ্বাস ফেলে শান্ত হবার চেষ্টা করে। সিফাত মুখ তুলে চুপচাপ করে বলে, ভাই, একটু আগের ঘটনাগুলো স্বপ্নই মনে হইতেছে ভাই। আপনার কাছে কি মনে হয়েছে, এরা আসলে কারা ছিল? নাসির গম্ভীর মুখে সামনের দিকে তাকিয়ে থেকে বলে, দেখেন ভাই, আমার তো মনে হইতেছে এরা হইল ডাকাত দল। এমনিতে এইসব জায়গায় রাত্রিরে অনেক ফাঁকা থাকে, গাড়ি থামায় ভয় দেখায়, তারপর সুযোগ মতো হামলা করে। আরে ভাই, আশেপাশে কোনো লাশও তো দেখি নাই, খালি কাহিনী আর ছায়া দেখাইল। সিফাত হালকা নিঃশ্বাস ছেড়ে বলে, আপনি লোকগুলার কথা না শুনে গাড়ি ঘুরাইয়া দারুণ কাম করছেন। ওদের কাছাকাছি গেলে হয়তো আমরাই লাশ হইয়া পড়ে থাকতাম রে ভাই। নাসির হাসার চেষ্টা করে, কিন্তু মুখে হাসি আসে না। এখনো তার চোখ মাঝে মাঝে রিয়ার ভিউ মিররে চলে যায়, পেছনে কিছু আছে কিনা সেটা নিশ্চিত হতে যাচ্ছে। একটু নীরবতা কাটিয়ে সিফাত বলে, কিন্তু ভাই, শেষ দিকে যে সাদা কাপড়ে মোড়া জিনিসটা দেখলাম, তার বুক তো ওঠানামা করতেছিল, ওটা কি তবে মানুষ ছিল? নাসির এবার একটু থমকে গিয়ে বলে, মানুষ হলে ওভাবে নিঃশব্দে শুয়ে থাকতো না, আর বুক ওঠানামা হয়তো বাতাসে কাপড় নড়ছিল, বা সে আর কিছু বলতে পারে না। সিফাত ধীরে ধীরে গলার স্বর নামিয়ে ফিস ফিস করে বলে, হয়তো আমরা ওদের যেটা ভাবতেছি ওরা আসলে ওইটা না, হয়তো তারা মানুষই ছিল না। গাড়ির ভেতর হঠাৎ করে আবার সেই অচেনা বিকৃত গানের সুর ভেসে আসে। নাসির আর দেরি করে না, হাত বাড়িয়ে রেডিওটা ছেটে বন্ধ করে দেয়। তারপর নাসির গাড়ির গতি কিছুটা বাড়িয়ে সামনে এগিয়ে যায়। চারপাশে গা ছমছমে নিস্তব্ধতা, শুধু গাড়ির হেডলাইটের আলোয় সামনের পথটুকু দেখা যায়। হঠাৎ দূরে কিছু মানুষের অবয়ব চোখে পড়ে। রাস্তার একপাশে কয়েকজন নারী পুরুষ দাঁড়িয়ে আছে, কারো পরনে সাদা শাড়ি, কারো গায়ে লুঙ্গি, মোজা, মাথায় গামছা। তারা হাত উঁচিয়ে গাড়ি থামানোর ইশারা করছে। সিফাত জানালার কাছ নামিয়ে ফিস ফিস করে বলে, ভাই, ওরা হাত নাড়াচ্ছে কেন? কিছু বলতেছে মনে হয়। নাসির গাড়ির গতি কমিয়ে আনতে আনতে বলে, আরে ভাই, ওইদিকে ভালো করে তাকান, এদের পাশে একটা কাঠের খাটিয়া রাখা আছে। আরে ওটার উপর তো সাদা কাপড়ে মোড়ানো লাশ, সাদা কাপড় দিয়া পেঁচানো। সিফাত আতঙ্কিত কণ্ঠে বলে, ভাই, আজ না নিলে হয় না? আমার এইসব ভালো লাগতেছে না, বুক দরফর করে। কেমনি কি ভাই, কেমনি কি? গাড়ি থামানোর আগেই এক বৃদ্ধা ছুটে এসে জানালার পাশে দাঁড়ায়, কণ্ঠ ভার করা গলায় বলে, বাবা, একটু সাহায্য করেন, আমরা দূরের গ্রামের মানুষ, আমাদের এক আত্মীয় মারা গেছে, তারে নিয়ে ফিরতাছি, কিন্তু রাত্রিরে কোনো গাড়ি পাই না। আপনাগো গাড়ি দেখে একটু ভরসা পাইছি,
একটুর জন্য সাহায্য করেন বাবা। নাসির এবার বাইরে নেমে আসে। আলো ফেলে ভালো করে দেখে খাটিয়ায় সত্যিই কাপড়ে মোড়া এক মৃতদেহ। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো ক্লান্ত, কেমন যেন অজানা চোখে দাঁড়িয়ে আছে। নাসির ইতস্ত করে বলে, আপনারা কোথায় যাবেন? একজন মধ্যবয়সী পুরুষ উত্তর দিল, এই লাশটা আমরা পাশের গায়ে নিতে চাচ্ছি। রায়ের তীরে কোনো ব্যবস্থা নাই, গাড়িও পাই না, আপনি যদি একটু দয়া করেন। সিফাত গাড়ি থেকে নেমে নাসিরকে টেনে নিয়ে গিয়ে উঁচু স্বরে বলে, ভাই কিছু তো ঠিকঠাক লাগতেছে না। এত রাইতে এত মানুষ, একটা লাশ, আর এতক্ষণে আশেপাশে আর কিছুই নাই। আমার তো এদের দেখে গায়ের লোক মনে হইতেছে না। নাসির বলে, আমারও একটু অস্বস্তি লাগতেছে, কিন্তু মানুষ বিপদে পড়লে তো সাহায্য করতেই হয়। তবে একটা অজানা ভয় তাদের বুক চেপে ধরে রেখেছে। হঠাৎ করে সে বৃদ্ধা মহিলা আবার বলে ওঠে, বাবা দেরি হইতেছে, ওর আত্মা শান্তি পাইব না যদি সময় মতো দাফন না হয়। ও খুব ভালো মানুষ আসিল, খুব কষ্ট পাইয়া গেছে। নাসির কেমন একটা ঘোরের মধ্যে পড়ে গেল। হাত দিয়ে চোখ কষলে গলার স্বর কাঁপছে। ঠিক আছে, উঠান, লাশটা পেছনের সিটে রাখেন। আপনারা কেউ কেউ উঠেন, বাকিরা পেছনের পথ ধরেন, আমি ওই দিকেই যাইতেছি। সিফাত হতবাক হয়ে বলে, ভাই আপনি কি কইতেছেন? লাশের সাথে এইভাবে যাইবেন? আমি তো থাকি না, আমি নামতেছি গাড়ি থেকে। নাসির চুপ করে থাকে। পেছনের সিটে দুই পুরুষ মিলে লাশটা উঠিয়ে রাখে। সাথে উঠে পড়ে এক নারী আর পুরুষ। গাড়ির ভেতর আবার সেই অচেনা গানের সুর বাজতে শুরু করে, ধীরে ধীরে বিকৃতভাবে। সিফাত হঠাৎ রেগে যায়, ভাই রেডিওটা অফ করেন। গাড়ির পেছনের লম্বা সিটে তখন সাদা কাপড়ে মোড়ানো লাশটা পড়ে আছে। পাশে বসা লোকগুলোর মুখগুলো যেন ধূসর, কারো চোখে স্পষ্ট আলো নেই। নিঃশব্দে বসে আছে তারা। কেমন ঠান্ডা একটা শীতলতা ছড়িয়ে পড়ছে গাড়ির ভেতর। সামনের সিটে বসে থাকা সিফাত মুখ কালো করে রাগে ফুঁসছে, মিয়া আপনাকে এত করে বললাম আজ লাশ নিয়ে যায়েন না, কে শুনে কার কথা। নাসির এক হাতে স্টিয়ারিংয়ে, অন্য হাত জানালার পাশে রেখে ধীর স্বরে বলে, ভাই আপনার কথা বুঝি না তা না, কিন্তু ভাবেন তো আমি যদি এখন এই লোকগুলোর সাহায্য না করি, মানবতা কই থাকবো? বাড়িতে তো মা বাবা না খেয়ে বসে আছে, রাইতে লাশ নিলে ভাড়া ডাবল। এটা জানেনই তো, বেচারা মানুষগুলো বিপদে পড়ছে, আমি কি করে না করি। সিফাত চোখ বন্ধ করে মাথা নাড়ে, বুঝছি ভাই বুঝছি, কিন্তু এই লাশটা, এই লোকগুলো, কিছু তো ঠিকঠাক লাগতেছে না আমার। নাসির এবার চুপ মেরে যায়। গাড়ির গতি বাড়তে থাকে ধীরে ধীরে। মাথার উপর পুরনো রেডিওটা আবার হঠাৎ বিকৃত সুরে আওয়াজ করতে থাকে। সিফাত এবার ক্ষেপে ওঠে, ভাই রেডিওটা অফ করেন, কইলাম না? এই গানটা কই থেকে বাজে? আগেই কইছিলাম আমার গা ছমছম করে এই আওয়াজ শুনলে। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। এই ঘটনার পরবর্তী অংশ শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।